চীনের সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে পাহাড়ি উপত্যকার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। উত্তর কোরিয়ার সিংপুন ডং ক্ষেপণাস্ত্র ঘাঁটি। নামটি উচ্চারণে সাধারণ মনে হলেও এর ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি যা এক নিমিষেই পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। স্যাটেলাইট চিত্র, উত্তর কোরিয়ার পালিয়ে আসা শরণার্থীর সাক্ষ্য আর গোপন নথি বিশ্লেষণ করে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাঁটিতে মজুদ থাকতে পারে ৯টি পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ICBM এবং তাদের মোবাইল লঞ্চার। ঘাঁটিটি চীনের সীমান্তে এত কাছাকাছি যে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ সরাসরি আঘাত হানার আগে হাজারবার ভেবে দেখতে বাধ্য হবে, কারণ সামান্য ভুলে যদি বিস্ফোরণ চীনের ভেতরে ছড়িয়ে পড়ে তবে সেটি পুরো এশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে। ঘাঁটির অবস্থান যেন সিনেমার এক লুকোনো সেট, ২২ বর্গ কিলোমিটার জুড়ে, যা আকারে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বড়। ২০০৪ সালে শুরু হওয়া এই ঘাঁটির নির্মাণ কাজ ২০১৪ সালের মধ্যেই সম্পূর্ণ কার্যকর হয়। তারপর থেকে উত্তর কোরিয়া নিয়মিত এটি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘাঁটিতে হাওয়াসং 15 বা হাওয়াসং 18 এর মতো দীর্ঘ পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। এগুলো যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হানার মতো সক্ষমতা রাখে। ট্রান্সপোর্টার লঞ্চারের সাহায্যে ক্ষেপণাস্ত্র মুহূর্তেই নিক্ষেপ করা সম্ভব, আবার যুদ্ধের সময় দ্রুত অন্যত্র সরিয়েও ফেলা যাবে। এখানে নাটকীয় মোড় ঘোরে রাশিয়ার প্রসঙ্গে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে উত্তর কোরিয়া মস্কোর সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। খবর আছে রাশিয়ার জন্য সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। বিনিময়ে রাশিয়া তাদের আধুনিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ করতে পারে, যা আরও ভয়ঙ্কর করে তুলবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি। প্রশ্ন হচ্ছে, এই ঘাঁটি কেবল যুক্তরাষ্ট্রকেই টার্গেট করছে নাকি পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ওপরও এক ছায়া ফেলে রেখেছে? দক্ষিণ কোরিয়ার সিউলের একজন অধ্যাপক মন্তব্য করেছেন, চীনের এত কাছে ঘাঁটি বানিয়ে উত্তর কোরিয়া আসলে এক ধরনের ঢাল বানিয়েছে। যদি কেউ হামলা করে চীন কিভাবে প্রতিক্রিয়া দেবে সেই অনিশ্চয়তাকে কাজে লাগাতে চাইছে তারা। উত্তর কোরিয়ার হাতে আছে প্রায় 40 থেকে 50টি পারমাণবিক ওয়ারহেড। এগুলো বহন করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, অর্থাৎ কিম জং উনের এক নির্দেশে কয়েক হাজার কিলোমিটার দূরে আগুন ঝরে পড়তে পারে। চীনের সীমান্ত ঘেঁষা এক অচেনা উপত্যকা, চারদিকে পাহাড়, ভিতরে লুকানো বিশাল আকারের সামরিক কমপ্লেক্স। পৃথিবীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র থেকেও লুকানো নেই এই খবর, কিন্তু কিছু করার সাহস করছে না কেউ। কারণ উত্তর কোরিয়া জানে ভয়ই তাদের আসল অস্ত্র, আর সেই ভয়কে ঢাল বানিয়ে তারা দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় শক্তির সামনে। লাতিন আমেরিকায় উত্তেজনা, ভেনেজুয়েলার প্রতিরোধের ঢেউ। দূর লাতিন আমেরিকার আকাশে এবার যুদ্ধের আগুন জ্বলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিনের শত্রু ভেনেজুয়েলাকে এবার সরাসরি টার্গেট করেছেন, কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একেবারেই ভয় পাননি। মাদুরো ঘোষণা করেছেন ৪৫ লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়ার সদস্য দেশকে রক্ষা করতে প্রস্তুত। এই বাহিনী তৈরি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ, এবং যদিও সরকারি হিসাব প্রায় ৫০ লাখ সদস্য দেখায়, বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত সংখ্যা কম। তবে সংখ্যা কম হোক বা বেশি, মানসিকতা একটাই, আমাদের দেশ রক্ষা করতে আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিসাইল সমৃদ্ধ 3টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ভেনেজুয়েলার উপকূলে। সঙ্গে আছে P-8 গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং আরও কিছু সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৪,০০০ মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। এবার পরিস্থিতি যেন একেবারে সিনেমার পর্দার মতো উত্তেজনাপূর্ণ। কিন্তু মাদুরো একা নন, তার পেছনে দাঁড়িয়েছে শক্তিশালী বন্ধু ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও তেহরান কারাকাসকে সমর্থন দিয়ে যাচ্ছে। যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জামের এই বিতর্কের আড়ালে ইরান যেন বলছে, আমাদের বন্ধুকে একা ছাড়বেন না। অর্থনৈতিক চাপও অব্যাহত। ট্রাম্প ঘোষণা করেছেন, যে কোনো দেশ যদি ভেনেজুয়েলা থেকে তেল কিনে তাদের উপর আরোপিত হবে 25% শুল্ক। সাথে আছে পুরস্কার বাড়ানো। মাদুরোকে গ্রেফতারের জন্য এখন $50 মিলিয়ন। মাদুরোকে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক কারবারি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এসব পদক্ষেপ যেন চাপ, হুমকি আর আর্থিক শাস্তি একসাথে।
ক্যারিবীয় সমুদ্রপথে জাহাজ এগোচ্ছে, পাহাড়ের ঢালুতে মিলিশিয়ারা প্রস্তুত, নদী, সমুদ্র, আকাশ সবই যেন যুদ্ধের ফ্রেমে বন্দী। মাদুরো টেলিভিশনে মাতোরো ভাষণে বলেছেন, আমরা আমাদের সাগর, আকাশ ও ভূমি রক্ষা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত। এটা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এখানে লড়াই মার্কিন সাম্রাজ্যবাদ বনাম ভেনেজুয়েলার প্রতিরোধ এবং পাশে দাঁড়ানো শক্তিশালী মিত্র ইরান, যা সমীকরণে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, শুল্ক, পুরস্কার সবই চাপ, কিন্তু ভেনেজুয়েলার মনোবল অটুট। মিলিশিয়া প্রস্তুত, জনগণ দৃঢ় এবং মাদুরো বার্তা দিয়েছেন, যুদ্ধ আসুক, আমরা আছি, এই দেশ রক্ষা করব আর ইতিহাস আমাদের সাক্ষী। এবার ক্যারিবীয় সাগর কেবল নীল জল নয়, এটা সিনেমার মতো। এটা সিনেমার মতো লড়াইয়ের মঞ্চ, যেখানে নায়ক ও খলনায়কের রেখা অতি সূক্ষ্ম। শেষ দৃশ্য কি হবে, সময়ই তা লিখবে। আমেরিকা এবং ইরানের সম্পর্ক বিশ্বের সবচেয়ে জটিল এবং বিতর্কিত সম্পর্কগুলোর মধ্যে একটি। এই দুটি দেশের মধ্যে ৪১ বছর ধরে কোনো কূটনৈতিক যোগাযোগ নেই। দুই সুপার পাওয়ার একাধিকবার যুদ্ধের দ্বারপ্রান্তে চলেও আসে। ২০২০ সালের শুরুর দিকে এক বড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন আমেরিকা ইরানের একজন মেজর জেনারেলকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সংঘাতের মূল কারণগুলো বোঝার জন্য এর ইতিহাসের দিকে তাকাতে হবে। ২০ শতকের শুরুতে ব্রিটিশরা ইরানি তেল আবিষ্কার করে। ব্রিটিশরা ইরানকে মাত্র ১৬% মুনাফা দিয়ে একটি কোম্পানি গঠন করে, যা থেকে বেশিরভাগ লাভ তারাই নিত। ১৯৫১ সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক এই কোম্পানিকে জাতীয়করণ করেন। এর ২ বছর পর ১৯৫৩ সালে ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA মিলে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেকের সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং শাহকে একনায়ক হিসেবে বসিয়ে দেয়। শাহের শাসনকালে ইরান আমেরিকার একটি গুরুত্বপূর্ণ মিত্র হয়ে ওঠে, কিন্তু শাহের স্বৈরাচারী নীতি, পশ্চিমা বিশ্বের প্রতি তার আনুগত্য এবং দেশের অভ্যন্তরে ভিন্নমত দমনের কারণে তার বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। ১৯৭৯ সালে ইরান জুড়ে গণবিপ্লব শুরু হয় এবং শাহ দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন এবং আধুনিক ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়। এই নতুন সরকার ছিল আমেরিকার ঘোর বিরোধী। ১৯৭৯ সালের নভেম্বরে ইরানি বিপ্লবীরা তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাসে হামলা চালিয়ে ৫২ জন আমেরিকানকে জিম্মি করে। আমেরিকা জিম্মিদের উদ্ধারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এই ঘটনার পর আমেরিকা ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর ১৯৮০ সালে ইরাক ইরানের ওপর আক্রমণ করলে ৮ বছরব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের শুরু হয়। আমেরিকা তখন ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে সমর্থন ও অস্ত্র সরবরাহ করে। এই সময়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ কয়েকটি মারাত্মক ঘটনা ঘটে, যেমন পারস্য উপসাগরে একটি আমেরিকান ফ্রিগেট ইরানি মাইন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যার প্রতিক্রিয়ায় আমেরিকা ইরানের নৌবাহিনীর ওপর হামলা চালায়। এছাড়াও ১৯৮৮ সালে আমেরিকান নৌবাহিনী ভুলবশত একটি ইরানি যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেয়, যার ফলে ২৯০ জন মানুষ মারা যায়। ২০০০-এর দশকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আরও বাড়ে। ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসন ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে, যার ফলে উত্তেজনা কিছুটা কমে। কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। ২০১৯ সালের শেষ দিকে এবং ২০২০ সালের শুরুতে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইরাকে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে রকেট হামলায় একজন আমেরিকান ঠিকাদার নিহত হন। এর জবাবে আমেরিকা ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালায়। এরপর ৩ জানুয়ারি ২০২০ সালে আমেরিকা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে ২টি আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌভাগ্যবশত এই হামলায় কোনো আমেরিকান নিহত হয়নি এবং উভয় পক্ষই যুদ্ধ এড়াতে সক্ষম হয়।
এই ঘটনার পর ইরান ভুলবশত একটি ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানকে গুলি করে ভূপাতিত করে, যাতে ১৭৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। গত জুনে ইসরায়েল ইরানে হামলা করে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় করে। জবাবে কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান। এরপরই যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরায়েল। ইরান বনাম আমেরিকা, কূটনীতি নাকি যুদ্ধের ফাঁদ? ইসরায়েলের সাথে সাম্প্রতিক এক বিধ্বংসী যুদ্ধের পর ইরান এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান, কূটনীতিতে ফিরে আসুক, না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি নিক। এই চরম উত্তেজনাপূর্ণ বার্তাটি দিয়েছে খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক বিস্ফোরক নিবন্ধে। আরাকচি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে প্রশ্ন করেছেন, আমেরিকা কি অবশেষে কূটনীতি বেছে নেবে নাকি অন্য কারো যুদ্ধে আটকে থাকবে? এই মন্তব্যের জন্য নিউজউইক মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে, কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। কেন এই বার্তা এত গুরুত্বপূর্ণ? ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া এই অঞ্চলের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই সংঘাত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে। আরাকচির এই বক্তব্য অঞ্চলের ভঙ্গুর ভারসাম্যকে তুলে ধরে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর ভবিষ্যতের সংলাপের জন্য এক বিশাল ঝুঁকি তৈরি করে। পরিস্থিতি এমন একদিকে যাচ্ছে যেখানে একটি ভুল পদক্ষেপ বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। অপ্রত্যাশিত অগ্রগতি ও ইসরায়েলি নাশকতা। আরাকচি দাবি করেছেন, ইরান এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করছিলেন। তিনি বলেছেন, ৯ সপ্তাহের মধ্যে মাত্র ৫টি বৈঠকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আমি ব্যর্থ বাইডেন প্রশাসনের সাথে ৪ বছরের পারমাণবিক আলোচনায় যা অর্জন করেছি তার চেয়ে বেশি অর্জন করেছি। কিন্তু এই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় ইসরায়েল। ষষ্ঠ আলোচনার ঠিক আগেই ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা শুরু হয়, যা সব অগ্রগতি নষ্ট করে দেয়। ১৩ জুন ইসরায়েলের এই বিমান হামলাকে তাদের সরকার অস্তিত্বগত হুমকির বিরুদ্ধে একটি পূর্ব নির্ধারিত আক্রমণ হিসেবে বর্ণনা করেছে। এই হামলা ইরানের সাথে ১২ দিনের এক ভয়াবহ যুদ্ধের সূচনা করে। এই সংঘাতে এতটাই উত্তেজনা ছড়িয়ে পড়ে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার অনুমোদনও দিয়েছিল। আরাকচি স্পষ্টভাবে ইসরায়েলকে ইরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় ইচ্ছাকৃতভাবে নাশকতা করার অভিযোগ করেছেন। তিনি বলেন, বলা বাহুল্য, ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনায় যে অগ্রগতি হয়েছে তা নাশকতার শিকার হয়েছে ইরান নয়, বরং আমেরিকার একটি স্পষ্ট মিত্র দ্বারা। আরাকচি ইসরায়েলের এই হামলার পেছনে তাদের যুক্তি প্রত্যাখ্যান করে বলেছেন যে ইসরায়েল মিথ্যা দাবি করেছে যে তাদের বিমান হামলার লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী এবং জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কূটনীতির জন্য উন্মুক্ত থাকতে পারে এমন সংকেত দেখা গেলেও আরাকচি ওয়াশিংটনের উদ্দেশ্যে নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি সতর্ক করে বলেন, সৎ বিশ্বাসে নতুন আলোচনা সম্মত হওয়ার পর আমরা দেখেছি যে আমাদের সদিচ্ছা 2টি পারমাণবিক অস্ত্রধারী সামরিক বাহিনীর আক্রমণের সাথে প্রতিদান পেয়েছে। যদি এটি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের ইচ্ছা থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত একটি ন্যায়সঙ্গত চুক্তির জন্য প্রকৃত প্রস্তুতি দেখানো। অন্যদিকে আরাকচি জেদ্দায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছেন। তেহরানের সাথে ইসরায়েলের যুদ্ধের পর রাজ্যে আরাকচির এটি প্রথম সফর। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SPA অনুসারে এই আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কেন্দ্রীভূত ছিল। এটি ইঙ্গিত দেয় যে ইরান আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, একই সাথে ইসরায়েল এবং আমেরিকার উপর চাপ সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বিকল্পটা আমেরিকার। আমেরিকাকে শেষ পর্যন্ত কূটনীতি বেছে নেবে নাকি অন্য কারো যুদ্ধে আটকে থাকবে, এরপর কি হবে? ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব থেকে উভয় দেশই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পর্দার আড়ালে অনানুষ্ঠানিক বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। আগামী কয়েক সপ্তাহ সম্ভবত নির্ধারণ করবে যে কূটনীতি আবার গতি ফিরে পাবে নাকি এই অঞ্চলটি আবারও সংঘাতের এক অন্তহীন চক্রে আবদ্ধ হয়ে থাকবে। আমেরিকা কি সত্যিই ইরানের চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং কূটনীতির পথ বেছে নেবে, নাকি মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি যুদ্ধের দামামা বাজবে?
ইরান কেন এখনো বিপজ্জনক? ইসরায়েল ইরান সংঘাতের পর বিশ্ব জুড়ে প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যিই দুর্বল হয়ে পড়েছে? বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং তাদের সহযোগীদের দুর্বল করে দেওয়া হলেও ইরান এখনো মারাত্মক বিপজ্জনক। টাইমস অফ ইসরায়েলের বিশ্লেষণ। 12 দিনের এই সংঘাতের ফলস্বরূপ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলা চালানো হয়। দ্য ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ইরান গবেষক বেনি সাপ্তির মতে, হামলায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্ত্র উৎপাদন বিলম্বিত হতে পারে। কিন্তু সাপ্তি দাবি করেছেন, এই হামলা হুমকির প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তন করেনি। তিনি বলেছেন, ইরানের শাসনের মূল ভিত্তি এখনো অটুট রয়েছে এবং তারা আবার শক্তিশালী হয়ে উঠতে পারে। 22 জনের মার্কিন হামলায় ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর মধ্যে নাতানজ, ইস্পাহান এবং বিশেষভাবে ফোর্দোর গভীরে থাকা সেন্ট্রিফিউজ অ্যারো ছিল। এই সুবিধাগুলোই ইরানের অস্ত্র গ্রেড ইউরেনিয়াম তৈরির মূল চাবিকাঠি। জর্জিয়া টেকের পারমাণবিক প্রকৌশল অধ্যাপক ডক্টর আনা এরিকসন ব্যাখ্যা করেছেন যে এই আক্রমণ বিপজ্জনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলোর ওপর ছিল। তিনি বলেছেন, ইরান দীর্ঘকাল ধরে সেন্ট্রিফিউজ প্রযুক্তিতে পরিমাণ এবং গুণগত উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করেছে। আক্রমণের আগে ইরান প্রায় 6500টি IR-2M, 4000টি IR-4 এবং 3000টিরও বেশি IR-6 সেন্ট্রিফিউজ পরিচালনা করেছিল। এই উন্নত মডেলগুলোর গতি এবং গোপনীয়তা উভয় ক্ষেত্রেই পুরানো IR-1 ডিজাইনকে ছাড়িয়ে যায়। উদাহরণস্বরূপ IR-6 প্রতি বছর 10টি পৃথকীকরণ ইউনিট উৎপাদন করতে পারে, যা ইরানে কয়েক সপ্তাহের মধ্যে 60% সমৃদ্ধকরণ থেকে অস্ত্র গ্রেড উপাদানে স্থানান্তরিত করার ক্ষমতা দেয়। নতুন IR-9 সেন্ট্রিফিউজ, যা এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে, সেই উৎপাদনকে 5 গুণ বাড়াতে পারে। এরিকসন আরও জানিয়েছেন যে আক্রমণের আগেই ইরানের কাছে প্রায় 400 কিলোমিটার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল, যা 10টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট। এই মজুদ অক্ষত আছে কিনা তা এখনও অজানা। সংঘাতের সময় ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও লক্ষ্যবস্তু করেছে। তারা দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং কমপক্ষে 2027 সাল পর্যন্ত দীর্ঘপাল্লার অস্ত্র উৎপাদনের ক্ষমতা বিলম্বিত হয়েছে। কিন্তু সাপ্তি সতর্ক করে বলেছেন, এই ব্যর্থতাগুলো নিয়ে আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়। তার মতে, এটি কেবল ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচির বিষয় নয়, এটি শাসন ব্যবস্থার স্থিতিশীলতার বিষয়। তিনি উল্লেখ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলা IRGC জেনারেল সদর দফতর এবং এভিন কারাগারকেও লক্ষ্য করেছিল। সম্প্রতি সংঘটিত 12 দিনের যুদ্ধে ইসরায়েলের অন্তত 5টি সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে রাডার তথ্যের ভিত্তিতে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ইসরায়েল কর্তৃপক্ষ এসব স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা এখন পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেনি। দেশটির কঠোর সামরিক সেন্সরশিপ আইনের কারণে এসব তথ্য দেশটির গণমাধ্যমে প্রকাশ করাও নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এই স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করেছেন। তারাই উদ্ধার করা নতুন এই তথ্যগুলো দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন। মার্কিন হামলা সত্ত্বেও ইরান এখনো পারমাণবিক অস্ত্র চায়, এক বিশেষজ্ঞের ভয়ঙ্কর সতর্কবার্তা। আমেরিকা আর ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরান কি এখনো পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখছে? একজন শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞের সতর্কবার্তা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। তিনি বলছেন, ইরানের সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হলো কূটনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করা, আর এর লক্ষ্য একটাই, পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত লক্ষ্য। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিজের ইরান প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর বেহনাম বেন তালেবনু ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, ইরানের পরবর্তী পদক্ষেপ হবে মেরামত, পুনর্গঠন এবং নতুন করে সবকিছু সাজানো। কিন্তু প্রশ্ন হলো, তারা এটা কিভাবে করবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ফ্লার্ট করে নাকি সম্পূর্ণ অন্ধকারে চলে গিয়ে? এটা এখনো দেখার বাকি, তিনি যোগ করেন। গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি মুখপাত্র ফাতেমে মোহেজেরানি নিশ্চিত করেছেন। তবে ক্ষতির পরিমাণ নিয়ে সন্দেহ রয়েছে, বিশেষ করে হামলার আগে ইরান কঠোর সুরক্ষিত স্থাপনা থেকে কোনো
সমৃদ্ধ ইউরেনিয়াম বা সেন্ট্রিফিউজ সরিয়ে নিতে সক্ষম হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে তারা 3টি স্থাপনা নিশ্চিহ্ন করে দিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ইরান এখনও বাংকার ধ্বংসকারী বোমা থেকে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং তারা যতটা সম্ভব পুনরুদ্ধার ও মেরামত করার চেষ্টা করবে, যার অর্থ তারা সময় কিনতে চাইবে। বেন তালেবলু বলেছেন, নিঃসন্দেহে সরকার এখনও একটি কূটনৈতিক কৌশল তৈরি করবে যা কাউকে আটকে রাখার জন্য এবং এই সরকারের জন্য যতটা সম্ভব সময় বের করার জন্য ডিজাইন করা হবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেও ইরান এখনই আলোচনার জন্য তাড়াহুড়ো করতে নারাজ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি না যে আলোচনা এত তাড়াতাড়ি পুনরায় শুরু হবে। কূটনীতির দরজা কখনোই বন্ধ হবে না। বেন তালেবলু যুক্তি দিয়েছেন যে তেহরান সম্ভবত আবারও IAEA-তে প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করবে, কারণ তারা যে কোনো দর কষাকষির কৌশল ধরে রাখতে চাইবে। তার মতে ইরানের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হলো এর কূটনৈতিক ক্ষমতা। তিনি বলেন, এটি শাসক গোষ্ঠীর ক্ষমতা যে হয় দুর্বল হাতে আলোচনায় প্রবেশ করে এবং শক্তিশালী হাতে চলে যায়, অথবা তার প্রতিপক্ষের সামরিক বিজয়কে রাজনৈতিক বিজয়ে পরিণত হতে বাধা দেওয়ার চেষ্টা করে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হয়, তা প্রত্যক্ষ বা পরোক্ষ হোক, ইরানিরা IAEA-তে প্রবেশাধিকার আটকে রাখবে। এটি ইতিমধ্যেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, তিনি যোগ করেন। বেন তালেবলু ব্যাখ্যা করেছেন, IAEA-কে দর কষাকষির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা ইরানকে কেবল তার পারমাণবিক কর্মসূচি পুনঃপ্রতিষ্ঠার জন্য সময় নষ্ট করতে সাহায্য করে না। বেন তালেবলু সতর্ক করে দিয়েছেন যে ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দেবে না। তিনি উল্লেখ করেছেন, 1980-এর দশকে ইরাকের সাথে যুদ্ধের সময় তেহরানের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিল। তার সবকিছুই তখন থেকে শুরু হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন কর্মসূচি, সামুদ্রিক আগ্রাসন, আন্তর্জাতিক সন্ত্রাসী যন্ত্রপাতি এবং পারমাণবিক কর্মসূচি। সবই 1980-এর দশকে শুরু হয়েছিল। তিনি বলেন, এই পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করে ইরান একটি চূড়ান্ত প্রতিরোধক খুঁজছিল। ইরানি শাসন ব্যবস্থার এই বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন যে ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি বিকাশের 40 বছরের আবেগ মার্কিন সামরিক হস্তক্ষেপের কারণে পরিবর্তিত হবে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। ইরান ইসরায়েল সংঘাতের পর এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে সেই বিতর্কের আগুন আরও উস্কে উঠেছে। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, ইরান কি নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরান নতুন স্থানে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। তিনি মনে করেন, গত মাসে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে। তবে ট্রাম্পের শঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান নতুন স্থানে তাদের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, হামলার লক্ষ্যবস্তু হওয়া 3 ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য, আমরা অন্তত 1 থেকে 2 বছর তাদের কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা মূল্যায়ন এমনটাই বলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলা ও ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন মত। নতুন করে পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই 13 জুন ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা। এর 1 সপ্তাহ পর ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। গত 21 জুন মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ 3টি পরমাণু কেন্দ্রে বোমা ফেলে। ওই দিনই ট্রাম্প দাবি করেন ইরানের পরমাণু কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে। অন্যান্য কর্মকর্তারাও একই দাবি করেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নতা দেখা গেছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA জানিয়েছে, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, ধ্বংস হয়নি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয়, ট্রাম্পের উদ্বেগ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মত হয়নি। হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে এয়ারফোর্স ওয়ানে নিউ জার্সি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরান এটি অন্য কোনো স্থানে আবার শুরু করতে পারে। রয়টার্স এ খবর জানিয়েছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি বলবো এটা স্থায়ীভাবে পিছিয়ে গেছে। আমার মনে হয় ওদের অন্য কোনো স্থানে আবার শুরু করতে হবে, আর যদি ওরা শুরু করে তাহলে সেটা হবে এক বড় সমস্যা। তিনি আরও বলেন তেহরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেয়া হবে না এবং ইরান তার সঙ্গে বৈঠক করতে চায়। এক রহস্যময় রাত, চারদিকে থমথমে নীরবতা, আকাশে তারারাও যেন একটু বেশি উজ্জ্বল। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক বিশাল সামরিক পদক্ষেপ যার দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব। প্রশ্ন একটাই, রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানকে তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ফেলল? আর যদি দিয়েই থাকে তবে কি ইরান সেই আকাশের ঢাল সফলভাবে পরীক্ষা করে ফেলেছে? এর পেছনে কি রয়েছে ইসরায়েলের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পুতিনের এক গোপন চাল, কিংবা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের আগে ইসরায়েলের জন্য এটি পুতিনের এক অপ্রত্যাশিত চমক? এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন। জানা গেছে ইরান নাকি রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম কার্যকর পরীক্ষা সম্পন্ন করেছে। ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম Birun.info এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে। S-400-কে শুধু একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বললে ভুল হবে, এটি বিশ্বের অন্যতম সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। এর আগে জুন মাসের এক ভয়াবহ সংঘাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছিল এবং তাদের বিমান হামলায় ইরানের S-300 ইউনিট সহ একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ক্ষত কি শুকিয়ে গিয়েছিল, নাকি তার প্রতিশোধ নিতেই এই S-400 এর আগমন? বিশ্লেষকরা বলছেন S-400 এর মোতায়েন ইসরায়েলের জন্য ভবিষ্যতে ইরানের আকাশসীমা লঙ্ঘন করাকে অনেক বেশি কঠিন করে তুলবে। রহস্যময় মহড়া এবং অদৃশ্য সংকেত। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে এই পরীক্ষায় সম্পূর্ণ S-400 ব্যাটারি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এতে ছিল বিগ বার্ড এবং গ্রেভস্টোন রাডার যা শত্রুদের গতিবিধি নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। এছাড়াও ছিল কমান্ড ও কন্ট্রোল ইউনিট। ইরানে অপারেশনাল মহড়ার সময় একাধিক 5P-85 TE-2 লঞ্চার দেখা গেছে। ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে যা 380 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। রাশিয়া বা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই আনুষ্ঠানিকভাবে এই S-400 পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেনি। তাহলে খবরটি কি ভিত্তিহীন? না, এখানেই আসে এক চমক। ওপেন সোর্স ইন্টেলিজেন্স OSINT সূত্রগুলো জানিয়েছে তারা এমন কিছু রাডার নির্গমন শনাক্ত করেছে যা S-400 সিস্টেমের প্রোফাইলের সাথে হুবহু মিলে যায়। এর মানে হলো হয়তো গোপনে লোকচক্ষুর আড়ালে এই পরীক্ষা চালানো হয়েছে এবং এই সংকেতগুলোই রহস্যের জট খুলে দিয়েছে। ভবিষ্যতের দিকে এক নতুন চ্যালেঞ্জ। উপসাগরীয় অঞ্চলের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই ঘটনাকে ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতার জন্য এক বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। তার মতে S-400 এর এই মোতায়েন ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান এবং ড্রোন অভিযানকে তীব্র চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইসরায়েল কি এই অপ্রত্যাশিত শক্তি বৃদ্ধির জন্য প্রস্তুত ছিল, নাকি এটি তাদের জন্য এক শক ট্রিটমেন্ট যা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের চিত্র বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে, তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে এবং এর পেছনে লুকিয়ে আছে গভীর সামরিক ও রাজনৈতিক চাল। সামনের দিনগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে যখন এই রহস্যময় S-400 এর ক্ষমতা এবং প্রভাব প্রকাশ্যে আসবে। এক রহস্যময় রাত, চারদিকে থমথমে নীরবতা, আকাশে তারারাও যেন একটু বেশি উজ্জ্বল। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক বিশাল সামরিক পদক্ষেপ যার দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব। প্রশ্ন একটাই, রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানকে তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ফেলল? আর যদি দিয়েই থাকে তবে কি ইরান সেই আকাশের ঢাল সফলভাবে পরীক্ষা করে ফেলেছে? এর পেছনে কি রয়েছে ইসরায়েলের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পুতিনের এক গোপন চাল,
কিংবা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের আগে ইসরায়েলের জন্য এটি পুতিনের এক অপ্রত্যাশিত চমক, এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন। জানা গেছে ইরান নাকি রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম কার্যকর পরীক্ষা সম্পন্ন করেছে। ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম birun.info এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে। S-400-কে শুধু একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বললে ভুল হবে। এটি বিশ্বের অন্যতম সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা আকাশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। এর আগে জুন মাসের এক ভয়াবহ সংঘাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছিল এবং তাদের বিমান হামলায় ইরানের S-300 ইউনিট সহ একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ক্ষত কি শুকিয়ে গিয়েছিল, নাকি তার প্রতিশোধ নিতেই এই S-400 এর আগমন? বিশ্লেষকরা বলছেন S-400 এর মোতায়েন ইসরায়েলের জন্য ভবিষ্যতে ইরানের আকাশসীমা লঙ্ঘন করাকে অনেক বেশি কঠিন করে তুলবে। রহস্যময় মহড়া এবং অদৃশ্য সংকেত। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে এই পরীক্ষায় সম্পূর্ণ S-400 ব্যাটারি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এতে ছিল বিগ বার্ড এবং গ্রেভস্টোন রাডার, যা শত্রুদের গতিবিধি নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। এছাড়াও ছিল কমান্ড ও কন্ট্রোল ইউনিট। ইরানে অপারেশনাল মহড়ার সময় একাধিক 5P-85 TE-2 লঞ্চার দেখা গেছে। ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে, যা 380 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। রাশিয়া বা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই আনুষ্ঠানিকভাবে এই S-400 পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেনি। তাহলে খবরটি কি ভিত্তিহীন? না, এখানেই আসে এক চমক। ওপেন সোর্স ইন্টেলিজেন্স OSINT সূত্রগুলো জানিয়েছে, তারা এমন কিছু রাডার নির্গমন শনাক্ত করেছে যা S-400 সিস্টেমের প্রোফাইলের সাথে হুবহু মিলে যায়। এর মানে হলো হয়তো গোপনে লোকচক্ষুর আড়ালে এই পরীক্ষা চালানো হয়েছে এবং এই সংকেতগুলোই রহস্যের জট খুলে দিয়েছে। ভবিষ্যতের দিকে এক নতুন চ্যালেঞ্জ। উপসাগরীয় অঞ্চলের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই ঘটনাকে ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতার জন্য এক বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। তার মতে S-400 এর এই মোতায়েন ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান এবং ড্রোন অভিযানকে তীব্র চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইসরায়েল কি এই অপ্রত্যাশিত শক্তি বৃদ্ধির জন্য প্রস্তুত ছিল, নাকি এটি তাদের জন্য এক শক ট্রিটমেন্ট যা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের চিত্র বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে এবং এর পেছনে লুকিয়ে আছে গভীর সামরিক ও রাজনৈতিক চাল। সামনের দিনগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে যখন এই রহস্যময় S-400 এর ক্ষমতা এবং প্রভাব প্রকাশ্যে আসবে। সময়টা 22শে জুন। মধ্যপ্রাচ্যের আকাশে তখন বিভীষিকার কালো মেঘ। যুক্তরাষ্ট্রের অদম্য B-2 স্টেলথ বোমারু বিমান শিকারী বাজ পাখির মতো ধেয়ে আসছিল ইরানের দিকে। তাদের নিশানা ছিল ইরানের 3টি স্পর্শকাতর পরমাণু স্থাপনা, আর তাদের থলিতে ছিল সাক্ষাৎ মৃত্যু দানব বাংকার বাস্টার বোমা। ইস্পাতে মোড়ানো লোহার শিরস্ত্রাণ পরা এই দানব যখন গতি কমিয়ে ইরানের মাটি ভেদ করে ঢুকে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো মহাকাব্যিক যুদ্ধের সূচনা হচ্ছে। ইরান সেদিন অসহায় ছিল। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই অদম্য শক্তির বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল। বিশ্ব দেখল আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব। কিন্তু এই গল্পের সবে তো শুরু। যখন সবাই ভাবছিল ইরানের পরমাণু স্বপ্ন হয়তো চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে, তখনই খেলার মোড় ঘুরিয়ে দিল এক রহস্যময় মিত্র, দূর প্রাচ্যের পরাশক্তি, জাগ্রত ড্রাগন চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদন বিশ্বজুড়ে ঝড় তুলল। চীনের সামরিক গবেষকরা, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তারা নাকি এই যুক্তরাষ্ট্রের ইস্পাতের দানবকে বধ করার এক গোপন কৌশল উন্মোচন করেছেন। বিশ্ব হতবাক। কিভাবে সম্ভব যে বোমা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে তুচ্ছ করে মাটির গভীরে ঢুকে যায়? তাকে থামানোর উপায় কি? চীনের বিজ্ঞানীরা মুচকি হাসতেন। তাদের গবেষণা বলল, শত্রুর দুর্বলতা তার শক্তিমত্তার মধ্যেই লুকিয়ে থাকে। বাংকার বাস্টার বোমার নাকের দিকটা শত শত টন ইস্পাতে মোড়ানো, একে ভেদ করা অসম্ভব। কিন্তু এই দানবের পাশগুলো, সেখানে নাকি মাত্র কয়েক সেন্টিমিটার পুরু পাতলা স্টিলের প্রলেপ। এই সেই দুর্বলতা। ঠিক এই পার্শ্বভাগে আঘাত হানতে পারলেই নাকি এই অদম্য বোমাটিকে ভূপাতিত করা সম্ভব। গবেষণাটি করেছেন কুইজিং এর নেতৃত্বে একদল মেধাবী বিজ্ঞানী। তারা চীনের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিংকোর নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কর্মরত।
অবাক করা বিষয় হলো তারা নিজেদের কোনো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেননি, বরং সুইজারল্যান্ডের তৈরি একটি বিমান বিধ্বংসী কামান দিয়ে পরীক্ষা চালিয়েছেন। এই কামান প্রতি 2 সেকেন্ডে 36টি শেল ছুটতে সক্ষম। তাদের গবেষণার ফলাফল ছিল চমকপ্রদ। 1200 মিটার দূরত্ব থেকে এই কামানের মাধ্যমে বাংকার বাস্টার বোমা 42% সম্ভাবনায় ধ্বংস করা সম্ভব। তাহলে কি ইরানের চিন্তা শেষ? বাংকার বাস্টার বোমার দিন ফুরলো? এখানেই আসে গল্পের আসল টুইস্ট। চীনের বিজ্ঞানীরা স্বীকার করেছেন এই কৌশল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা সহজ নয়, কারণ যুদ্ধক্ষেত্রে দ্রুতগামী বোমার গতিপথ মুহূর্তে বদলে যেতে পারে। সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তু সঠিকভাবে নির্ধারণ করাটা এক বিশাল চ্যালেঞ্জ। চোখের পলকে দ্রুত গতিতে এই বোমাগুলোকে ট্র্যাক করে আঘাত হানার জন্য প্রয়োজন অত্যাধুনিক রাডার ও কম্পিউটার প্রযুক্তি। চীনের কাছে হয়তো তা আছে, কিন্তু বিশ্বের দুর্বল ও ছোট দেশগুলোর কাছে এই প্রযুক্তি নেই। ফলে তাদের পক্ষে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, চীনের এই গবেষণা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য প্রযুক্তিগত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে সহায়ক, কিন্তু এর সফল প্রয়োগ নির্ভর করবে যুদ্ধের সামগ্রিক কৌশল এবং বাস্তব পরিস্থিতির ওপর। ইরান হয়তো সামরিক স্বস্তি পেয়েছে, কিন্তু এই ইস্পাতের দানব আর কৌশলী ড্রাগনের লড়াইয়ে কে জিতবে তা সময়ই বলে দেবে। এক পক্ষ যখন অস্ত্র তৈরি করে, অন্য পক্ষ তখন তার দুর্বলতা খুঁজে বের করে। এ যেন এক অনন্ত যুদ্ধ, ক্ষমতার ভারসাম্য রক্ষার এক তীব্র প্রতিযোগিতা। রাত গভীর, থমথমে নিস্তব্ধতা গ্রাস করেছে ইরানের আকাশ। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল পারমাণবিক স্থাপনার ছাদ। ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন শুরু হয়ে গেছে। চারিদিকে যুদ্ধ, ধ্বংস আর হাহাকার। কিন্তু ইরান কি এত সহজে হার মানে? গোয়েন্দা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম। লাল আলোয় ভেসে যাচ্ছে ম্যাপের ওপরের সবুজ বিন্দুগুচ্ছ। 13 জুন 2025 যুদ্ধ শুরু হয়েছে। টার্গেট পারমাণবিক, সামরিক, বেসামরিক লক্ষ্যবস্তু। ইসরায়েল আমেরিকার আগ্রাসন। 12 দিনের মাথায় যুদ্ধ থামল, কিন্তু কিভাবে? ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সারা বিশ্ব চমকে উঠেছে। পূর্ণ স্কেল হাইব্রিড আগ্রাসন। ইরানের দাবি, শুধু ইসরায়েল আর আমেরিকা নয়, সন্ত্রাসী সংগঠন, কিছু ইউরোপীয় দেশ, এমনকি পশ্চিমা গোয়েন্দা নিরাপত্তা ন্যাটো পর্যন্ত এই যুদ্ধে ইসরায়েলের পাশে ছিল। লক্ষ্য ছিল শুধু সামরিক আঘাত হানা নয়, ইরানের শাসনকে উৎখাত করা, দেশকে ভেঙে ফেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুরা উন্নত স্যাটেলাইট, সাইবার ট্র্যাকিং, নজরদারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করে ইরানের উপর সর্বাত্মক হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল ইরান হয়তো দুর্বল হয়ে পড়বে, কিন্তু তাদের জানা ছিল না ইরানি গোয়েন্দারা এক অন্য স্তরের খেলা খেলছে। দেশের নিরাপত্তার বিরুদ্ধে একটি অভিযান বাস্তবায়িত হয়নি। গোয়েন্দা মন্ত্রণালয়ের এই ঘোষণা যেন বিজয়ের হুঙ্কার। এটি সম্ভব হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশ এবং জাতির অদম্য চেতনার কারণে, বলছে ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়। বিবৃতিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে ইরান চালিয়েছে ব্যাপক পাল্টা গুপ্তচর বৃত্তি অভিযান। ইসরায়েল সরকারের ভেতরের যেসব ব্যক্তি এই অভিযানে সহযোগিতা করেছিল, তাদের চিহ্নিত করে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোসাদ এজেন্টদেরও ধরাশায়ী করা হয়েছে। মোট 13টি প্রদেশ থেকে মোসাদ সংশ্লিষ্ট 20 জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, দায়েশের মতো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর 3 জন কমান্ডার এবং 50 জন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মন্ত্রণালয়। এই সন্ত্রাসীরা আগ্রাসনকারীদের লক্ষ্য পূরণে কাজ করছিল। দেশের অভ্যন্তরে ও সীমান্তে নাশকতা এবং সন্ত্রাসী চক্রান্ত নস্যাৎ করা হয়েছে। জাতিগত বিভাজন এবং বিচ্ছিন্নতাবাদের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছে। আগ্রাসনকারীরা একই সাথে ইরানের সাবেক স্বৈরাচারী রাজা রেজা পাহলভির নির্বাসিত পুত্র এবং মোসাদ এজেন্টদের উপর ভিত্তি করে একটি পুতুল সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল। কিন্তু গোয়েন্দা মন্ত্রণালয় এই ষড়যন্ত্রগুলো শনাক্ত ও ব্যাহত করেছে। রাজতন্ত্রবাদী গোষ্ঠী এবং তাদের কর্মীদের সাংগঠনিক নেটওয়ার্কগুলোতে গুরুত্বপূর্ণ আঘাত হেনেছে ইরান। শুধু মাঠের যুদ্ধ নয়, সাইবার জগতেও চলেছে অদৃশ্য এক যুদ্ধ। শত্রুরা সাইবার স্পেস জুড়ে মনস্তাত্ত্বিক অভিযান চালিয়েছিল। গোয়েন্দা মন্ত্রণালয় সফলভাবে সেগুলো পর্যবেক্ষণ ও ব্যাহত করেছে। গুপ্তচর বৃত্তি এবং বিদেশি গোয়েন্দা অভিযানের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া পেজগুলোর অ্যাডমিনদেরও গ্রেপ্তার করা হয়েছে। শত্রুরা দেশের তথ্য প্রযুক্তি অবকাঠামোতে সাইবার হুমকি এবং নাশকতার চেষ্টা চালিয়েছিল, কিন্তু সেগুলোও ব্যর্থ হয়েছে। সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর অস্ত্রের মজুদ খুঁজে বের করা হয়েছে এবং তাদের অস্ত্র স্থানান্তর ও মোতায়েন করা বন্ধ করা হয়েছে।
সবচেয়ে চমকপ্রদ তথ্যটি এসেছে যুদ্ধের আগের সময়ের বিবরণীতে। গোয়েন্দা মন্ত্রণালয় ইসরায়েলি সরকারের 23 জন ইরানি কর্তৃপক্ষকে হত্যার সন্ত্রাসী পরিকল্পনা এবং 13টি অনুরূপ ষড়যন্ত্র আবিষ্কারও ব্যর্থ করেছে। এই পাল্টা গোয়েন্দা ব্যবস্থার ফলে 35 জন ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে। হলিউড থ্রিলারের চেয়েও নাটকীয়। ইসরায়েলের আকাশ রক্ষায় আমেরিকার হিমশিম উন্মোচিত হল মিসাইল গ্যাপ। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে ইসরায়েলের আকাশ যখন ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন আর বিস্ফোরণে কেঁপে উঠল, তখন কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে পড়ল এক চাপা আতঙ্ক। আর এই বাস্তবতায় সবচেয়ে বড় চমক হল ইসরায়েলের আকাশ সুরক্ষায় নেমে আমেরিকা নিজে যে কতখানি দুর্বল তা প্রকটভাবে ধরা পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়ঙ্কর সত্য। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবধান এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং এক উন্মুক্ত ক্ষত। অপ্রত্যাশিত দুর্বলতা যখন মার্কিন ঢালও ব্যর্থ। ইরানের প্রতিশোধমূলক হামলা যখন ইসরায়েলের দিকে ধেয়ে আসছিল, তখন মিত্রদেশ হিসেবে স্বাভাবিকভাবেই আমেরিকা তার সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে এসেছিল। মোতায়েন করা হয়েছিল 2টি অত্যাধুনিক থার্ড টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সরবরাহের প্রায় 1/3। ভাবুন একবার, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রায় 1/3 প্রতিরক্ষা শক্তি একযোগে নিয়োজিত। কিন্তু কি আশ্চর্য, এত কিছুর পরেও বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে এই প্রতিরক্ষা স্তর ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই ঘটনা কেবল ইসরায়েলের জন্যই নয়, খোদ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করেছে। $1.5 বিলিয়ন থার্ড ক্ষেপণাস্ত্র এই অভিযানে ব্যয় করা হয়েছে, অথচ ফলাফল পুরোপুরি আশানুরূপ নয়। যুক্তরাষ্ট্রের মোট 7টি থার্ড ইউনিটের মধ্যে 5টি বর্তমানে দেশটির বাইরে মোতায়েন রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো আমেরিকা তার মিত্রদের রক্ষা করতে গিয়ে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকেই এক প্রকারের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। কমান্ডারেরা এখন রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অবশ্যই সময় নিয়ে রীতিমতো চিন্তিত। যদি এই ব্যবস্থাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের সুযোগ না পায়, তাহলে ভবিষ্যতের কোনো বড় হামলায় সেগুলোর কার্যকারিতা আরও কমে যেতে পারে। শুধু থার্ড নয়, এমনকি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানি ক্ষেপণাস্ত্রের বিশাল চাপ সামলাতে হিমশিম খেয়েছে। আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে এমনকি সৌদি আরবের জন্য অর্ডার করা ইন্টারসেপ্টরগুলো পুনর্বিবেচনা করতে হয়েছিল। এই ঘটনাগুলো স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার বহু বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল কতটা ভঙ্গুর। এই পরিস্থিতি যেন এক নাটকীয় মোড় নিয়ে এসেছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। বছরের পর বছর ধরে আমেরিকা তার উন্নত সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতার জন্য পরিচিত, কিন্তু ইরানি হামলা এবং তাতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এই অপ্রত্যাশিত ব্যর্থতা যেন এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলি আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশলের গভীর দুর্বলতাগুলোকে উন্মোচন করে দিয়েছে। এর মানে কি এই যে সামরিক শক্তি এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন করে ভারসাম্য তৈরি হচ্ছে, নাকি এটি কেবল একটি ব্যতিক্রমী পরিস্থিতি যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব? যাই হোক না কেন, ইসরায়েলের আকাশ থেকে ভেসে আসা ক্ষেপণাস্ত্রের গর্জন এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যর্থতার এই গল্প মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক খেলার নিয়মগুলোকে নতুন করে লিখতে পারে। আর এই গল্পের পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের সবাইকে শ্বাসরুদ্ধ করা অপেক্ষায় থাকতে হবে। গভীর রাত, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ঘনীভূত হচ্ছে আশঙ্কার কালো মেঘ। এক অদৃশ্য শক্তি খেলা দেখাচ্ছে ভূমধ্য সাগরের তীরে, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক নতুন খেলার মাঠ তৈরি করছেন। তার প্রতিটি চাল, প্রতিটি নতুন অস্ত্র চুক্তি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। সম্প্রতি তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধির ঘটনা ইসরায়েলের জন্য এক নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। শুধু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়, এরদোয়ানের নজর এখন ইউরোফাইটার টাইফুন জেটের দিকে। সম্প্রতি তুরস্ক ন্যাটো মিত্র যুক্তরাজ্য এবং জার্মানির সাথে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির ফলে যুক্তরাজ্য তুরস্ককে জেট পরিচালনার অনুমতি দিয়েছে, আর জার্মানি আরও বিমান সরবরাহের অনুমোদন দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই চুক্তি আঙ্কারার সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এছাড়াও
F-35 প্রোগ্রাম থেকে বাদ পড়ার পর তুরস্ক এখন 40টি মার্কিন F-16 জেট কেনার জন্য আলোচনা করছে। রাশিয়া থেকে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল। 22শে জুলাই তুরস্ক তার প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে। তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা এই খবর নিশ্চিত করেছে। এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন ইসরায়েলের বুকে এক শীতল স্রোত বইয়ে দিয়েছে। জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে একজন ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন যে ইউরোফাইটার জেট চুক্তি তাদের জন্য মাথা ব্যথা সৃষ্টি করেছে। তিনি বলেছেন, এটি আমাদের বিমান বাহিনীর জন্য গেম চেঞ্জিং হুমকি নয়। টাইফুন একটি সক্ষম বিমান, তবে আমাদের যুদ্ধ বিমানের চেয়ে উচ্চতর নয়। কিন্তু তার পরবর্তী কথাগুলোই ইসরায়েলের আসল ভয়ের চিত্র তুলে ধরে। তবে এটি একটি স্পষ্ট এবং উদ্বেগজনক ইঙ্গিত যে তুরস্ক তার অস্ত্র নির্মাণকে এমনভাবে ত্বরান্বিত করছে যা শেষ পর্যন্ত এই অঞ্চলে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে পারে। ইসরায়েলের বিরোধী দলগুলো এই ইস্যুতে সরব হয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন যে তিনি এই অস্ত্র চুক্তি ঠেকাতে ব্যর্থ হয়েছেন। তার অভিযোগ, এটা বিপজ্জনক এবং আমাদের নিষ্ক্রিয় সরকার কোনো আঙুল না তুলেই এটি ঘটতে দিয়েছে। তিনি আরও যোগ করেন, যদি ইসরায়েলের একটি কার্যকর পররাষ্ট্র মন্ত্রণালয় বা একটি স্বাভাবিক সরকার থাকত, তাহলে এই অস্ত্র চুক্তিকে আটকাতে তারা কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করত। ল্যাপিড সতর্ক করে বলেন, জার্মানি এবং যুক্তরাজ্য এখন তুরস্ককে শক্তিশালী জেট সরবরাহ করছে, যা শেষ পর্যন্ত এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে। তুরস্কের এই সামরিক পদক্ষেপগুলো সিরিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তুরস্কের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইসরায়েলের সিরিয়া অভিযানের এক রহস্যময় দিক উন্মোচন করেছে। ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে সিরিয়ার ড্রুজ এবং কুর্দি মিলিশিয়াদের এক করছে। তাদের উদ্দেশ্য হল তুরস্কের সীমান্তে একটি কুর্দি এলাকা তৈরি করে সেখানে একটি করিডোর বানানো। তুর্কি বিশেষজ্ঞরা গত 22শে জুলাই রাশিয়ার স্পুটনিক নিউজকে এই মার্কিন ইসরায়েলি পরিকল্পনার কথা ফাঁস করেছেন। এই খবর প্রকাশের পরপরই তুরস্ক তীব্র সতর্কতা জারি করে বলেছে যে সিরিয়াকে বিভক্ত করার যে কোনো পদক্ষেপ রুখতে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে এই অঞ্চলের অস্থিতিশীলতা ও দুর্বলতা বজায় রাখার জন্য সিরিয়াকে বিভক্ত করার অভিযোগ করেছে। ইসরায়েলকে এই সতর্কবার্তা দেওয়ার পর তুর্কি নির্মিত এসডার সাজওয়াজান সিরিয়ায় এসে পৌঁছেছে। সিরিয়া আনুষ্ঠানিকভাবে তুর্কি সমর্থন চেয়েছে তাদের প্রতিরক্ষা জোরদার করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ার সেনাবাহিনীকে চলমান প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে। তুরস্ক বারবার বলছে যে সিরিয়ার ঐক্য ও শান্তিকে সমর্থন করা এই অঞ্চলে তাদের প্রাথমিক লক্ষ্য। এরদোয়ান প্রশাসন ইসরায়েলের সিরিয়ার সরকারি কার্যালয়গুলোতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের কিছু প্রধান দুর্বলতা এবং ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক। ইসরায়েলের ভূখণ্ডগত দুর্বলতা। একটি ছোট দেশ, বড় বিপদ। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি দেশের আকার কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে? ইসরায়েলের ক্ষেত্রে এর ছোট আকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। ভৌগোলিকভাবে ইসরায়েল ইরানের চেয়ে প্রায় 75 গুণ ছোট। এই বিশাল আকারের পার্থক্য ইসরায়েলের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে। কল্পনা করুন একটি ছোট বাড়ি যেখানে লুকানোর খুব বেশি জায়গা নেই। ইসরায়েলের অবস্থাও ঠিক তেমন। এর সীমিত আয়তনের কারণে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা যে কোনো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এর মানে হলো তাদের কাছে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা, সতর্কতা জারি করা বা এমনকি জনগণকে সরিয়ে নেওয়ার জন্য সময় থাকে খুবই কম। এই সময় সংকটই ইসরায়েলের জন্য এক বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইরানের বিশাল আকার তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক জায়গায় লুকিয়ে রাখতে সাহায্য করে। এর ফলে ইসরায়েলের পক্ষে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গুদাম খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রাখেনি, বরং সুরক্ষিত স্থানেও স্থাপন করেছে। এর ফলস্বরূপ ইসরায়েলি হামলাগুলো দ্রুত সমস্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতাকে অকার্যকর করতে পারে না, যা তাদের জন্য একটি ধারাবাহিক হুমকি হয়ে দাঁড়ায়।
খরচ এবং কৌশল, অসম যুদ্ধ। এই সামরিক সংঘাতের আর্থিক দিকটি আরো আশ্চর্যজনক। একটি একক দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের খরচ হয়েছে $200 মিলিয়ন বেশি, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF খরচ করেছে $1 বিলিয়ন। অর্থাৎ ইরান যত টাকা খরচ করেছে, ইসরায়েল তার 5 গুণ বেশি খরচ করেছে নিজেদের রক্ষা করতে। সংখ্যাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $2.5 মিলিয়ন, ডেভিডের স্লিং এর দাম প্রায় $1 মিলিয়ন এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্রের দাম $20,000 থেকে $1 লাখ। এর বিপরীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম মাত্র $2 লাখ এবং ড্রোনগুলোর দাম $20,000 থেকে $50,000। এই খরচ বৈষম্য ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। ইরান শুধু সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই থেমে নেই। তাদের একটি কার্যকর কৌশল হলো মোবাইল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার ব্যবহার করা। তারা নির্দিষ্ট স্থানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপর নির্ভর করে না, কারণ সেগুলো সহজেই হামলার লক্ষ্য হতে পারে। এর পরিবর্তে তারা ছোট পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ট্রাকে স্থাপন করে, যা তাদের দ্রুত হামলা চালিয়ে স্থান পরিবর্তন করতে সাহায্য করে ধরা পড়ার আগে। এই পদ্ধতিটি ইসরায়েলের জন্য প্রতিরক্ষামূলক হামলা চালানো অনেক কঠিন করে তোলে। এছাড়াও ইরানের অস্ত্রের মজুদ দুর্গম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা বড় আকারের বোমা হামলায় ক্ষয়ক্ষতি কমায়। এর মানে হলো বারবার আক্রমণের পরেও তাদের কাছে সবসময় অস্ত্র থাকে। ইরানের সামরিক বাহিনীর কড়া হুঁশিয়ারি, ভুল করলে আরো কঠিন জবাব দেব। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা পশ্চিম এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। তিনি ইরানের মহাকাশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারি ছিল, যা ঐশ্বরিক সহায়তার মাধ্যমে শত্রুদের মাথা এবং তাদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছিল। 13 থেকে 25 জুনের মধ্যে তীব্র ইসরায়েলি বিমান হামলায় ইরান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এর জবাবে ইরান দ্রুত এবং জোরালো পাল্টা আক্রমণ চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইসরায়েলের সামরিক, গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরান, যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যখন আমেরিকা যুদ্ধে নামার হুমকি দেয়, তখন ইরান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান ঘাঁটি আল উদিদে হামলা চালায়। এটি কেবল ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একটি কড়া বার্তা দেয়। জেনারেল মুসাভি উল্লেখ করেছেন যে 1980-এর দশকে ইরাক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় অ্যারোস্পেস ফোর্সের প্রতিশোধ তাদের পাল্টা হামলার চেয়ে অনেক বেশি ছিল। অর্থাৎ সে সময় ইরান যতটা শক্তিশালী ছিল, এখন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই বাহিনী তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রমাণ করেছে। তাদের আঙুল ট্রিগারে রাখার নীতি তাদের অবিচল প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। ভবিষ্যতের হুমকি, আরো শক্তিশালী প্রতিশোধের অপেক্ষা। মুসাভির হুঁশিয়ারি কেবল অতীত সাফল্যের প্রশংসা নয়, ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট হুমকি। তিনি স্পষ্ট বলেছেন, যদি শত্রু আরেকটি ভুল করে, তাহলে আমাদের সেনারা আরো শক্তিশালী প্রতিশোধ প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলি থেকে বোঝা যায় ইরান কোনো রকম আপোষ করতে রাজি নয় এবং তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এক ঝিরে দুই পাখি, এখানেই আসে গল্পের আসল টুইস্ট। ইরান কি শুধুই ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একই সাথে বার্তা দিতে চাইছে? আল উদিদ বিমান ঘাঁটিতে হামলা কি সেই বার্তারই অংশ? এটি কি বিশ্বকে বোঝাতে চাইছে যে ইরানকে উস্কে দিলে তার পরিণতি ভালো হবে না? অনেকেই বলছেন ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব আরো বাড়াতে চাইছে এবং এই হামলা সেই লক্ষ্যেরই একটি অংশ। ইসরায়েলের দাবি, তারা ইরানের সামরিক কমান্ড, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর হামলা চালিয়েছে, কারণ তাদের মতে ইরান ইসরায়েলকে ধ্বংসের জন্য এগিয়ে যাচ্ছিল এবং পারমাণবিক অস্ত্রায়নের পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি ছিল। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যদিও আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। তারা 500-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100 ড্রোন ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে। এসব হামলায় 28 জন নিহত ও 3000-এর বেশি মানুষ আহত হন বলে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানানো হয়। এই হামলাগুলোর মধ্যে 36টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন জনবসতিতে সরাসরি আঘাত হানে। এতে 2305টি বাড়ি, 2টি বিশ্ববিদ্যালয়, একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং 13,000-এর বেশি মানুষ ঘর ছাড়া হয়ে পড়ে।
আল কুদস ব্রিগেডের অভিযান। গাজা উপত্যকায় ২১ মাস ধরে চলা ইসরায়েলের গণহত্যা যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী, বিশেষ করে আল কুদস ব্রিগেড, তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। তারা খান ইউনিসে দখলদার বাহিনীকে লক্ষ্য করে এক জটিল আক্রমণ চালিয়েছে, যার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে আল কুদস ব্রিগেড। এটি কেবল একটি হামলা নয়, বরং ফিলিস্তিনি প্রতিরোধের একটি নতুন কৌশলের ইঙ্গিত। ইসরায়েলি সাঁজোয়া বাহককে লক্ষ্য করে উচ্চ স্তরের আক্রমণ। আল কুদস ব্রিগেডের খান ইউনিস বিভাগের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছেন, গত ৮ জুলাই আবাসান আল কাবিরা এলাকায় এই অভিযানটি চালানো হয়। বেশ কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণের পর যোদ্ধারা একটি ইসরায়েলি সাঁজোয়া কর্মী বাহকের পথে কৌশলগতভাবে 12 বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। তাদের মূল লক্ষ্য ছিল দখলদার সৈন্যদের ধরে নিয়ে যাওয়া। তবে এই পরিকল্পনা কিছুটা ব্যাহত হয় যখন কাছাকাছি থাকা ইসরায়েলি সামরিক যানগুলো হস্তক্ষেপ করে। শুরু হয় তীব্র গোলাগুলি এবং মেশিন গানের ব্যবহার। এই সংঘর্ষে লক্ষ্যবস্তু সৈনিক নিহত হয় এবং বেশ কয়েকজন আল কুদস ব্রিগেড যোদ্ধাও শহীদ হন। কমান্ডার অবশ্য আত্মবিশ্বাসের সাথে বলেছেন, এটি আমাদের প্রথম প্রচেষ্টা ছিল না। প্রত্যক্ষ সংঘর্ষের ক্ষেত্রে এর আগেও বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছিল। আমরা আমাদের যোদ্ধাদের ওপর আস্থা রাখি। বিস্ফোরক ডিভাইসের তাণ্ডব এবং গোয়েন্দা ড্রোন আটক। আল কুদস ব্রিগেড ১৫ জুলাই ঘোষণা করেছে, তারা খান ইউনিসের দক্ষিণ পূর্বে মাআন এলাকায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পূর্ব স্থাপিত ব্যারেল বিস্ফোরক ব্যবহার করে আরও একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। এছাড়াও ১০ জুলাই গাজা শহরের পূর্বে সুজাইয়ার সেন্ট্রাল স্ট্রিট এলাকায় দখলদারদের অনুপ্রবেশের সময় একটি উচ্চ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইসটি বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি হয়েছিল, যা আক্রমণকারী সামরিক যানটিকে সফলভাবে ধ্বংস করে দেয়। এই ঘটনা প্রমাণ করে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করেছে। আল কুদস ব্রিগেড ভিডিও ফুটেজেও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে যোদ্ধারা গাজা শহরের তুফা পাড়ার পূর্বে জাবাল আল সুরানিতেও অবস্থানরত দখলদার বাহিনীর ওপর সমন্বিত হামলা চালাচ্ছে। এই হামলায় ১০৭ মিমি রকেট এবং মর্টার শেল ব্যবহার করা হয়েছে। আল কুদস ব্রিগেড ১৫ জুলাই ঘোষণা করেছে, তারা পূর্ব গাজা শহরের তুফা পাড়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের সংবেদনশীল তথ্য প্রতিরোধের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান শেষে ফেরার পর আবারও এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে ১৪ জুলাই ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। খবর টিআরটির। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাস করা হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল 12-এর খবরে বলা হয়, আত্মহত্যাকারী ওই সেনা নাহল ব্রিগেডের সদস্য ছিলেন এবং গাজায় সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যার ঘটনা। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি। যুদ্ধ যেখানে থেমেছিল সেখান থেকে আবার শুরু হবে। সাম্প্রতিক সংঘাতের পর ইরান আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ঘোষণা করেছেন, যদি আবার কোনো আগ্রাসন হয় তাহলে ইরানের প্রতিশোধমূলক যুদ্ধ যেখানে থেমেছিল ঠিক সেখান থেকেই পুনরায় শুরু হবে। শত্রুদের আবারও আঘাত করার জন্য ইসলামী প্রজাতন্ত্র সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জোর দিয়েছেন। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির সাথে এক বৈঠকে পাকপুর এই মন্তব্য করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, IRGCর মনোবল এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং শত্রুর বিরুদ্ধে যে কোনো পাল্টা আক্রমণের জন্য সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সমন্বিত। পাকপুর ইরান ও তাদের শত্রুদের মধ্যে ঘটে যাওয়া ১২ দিনের এক কঠিন যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি জানান, সেই সময় ইরানকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলা করতে হয়েছিল। পাকপুর দাবি করেন, এই সময়ে ইরানের সশস্ত্র বাহিনী জাতির বীরত্বপূর্ণ সমর্থন নিয়ে ইরানের ইতিহাসের সবচেয়ে কঠিন ও জটিল যুদ্ধ এবং রাষ্ট্রদ্রোহ নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল। গত ১৩ জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এর ফলে বহু উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। এর পরের সপ্তাহে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেয় এবং ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
ইরানের পাল্টা জবাব, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর আঘাত। তবে ইরান চুপ থাকেনি। প্রতিশোধ হিসেবে শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন স্থাপনাগুলোতে নির্ভুলভাবে আঘাত হানে। এখানেই শেষ নয়, ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। পাকপুর গর্ব করে বলেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তি এবং মর্যাদা জয়ী হয়েছে। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি। প্রিয় ইরান কখনো তার শত্রুদের সাথে লড়াইয়ে পরাজিত হয়নি। তিনি আরো বলেন, যুদ্ধের শেষ দিনগুলিতে ইসরায়েলিরা তাদের নিজেদের চোখে প্রতিশ্রুত নরক দেখেছিল। আক্রমণকারীদের আমরা ছাড়ব না। আইআরজিসি প্রধানের বার্তা ছিল স্পষ্ট, আমরা আক্রমণকারীদের ছেড়ে দেব না। আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঠিক সেখান থেকে শুরু করব যেখানে এটি থেমেছিল। মেজর জেনারেল হাতামিও ইসরায়েলি শাসন ব্যবস্থার কঠোর নিন্দা করেছেন। তিনি বলেছেন, দুষ্টু ইহুদিবাদী শাসন ব্যবস্থা এই অঞ্চল এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং মুসলমানদের শত্রু। সুযোগ পেলে এটি এই অঞ্চলের অন্যান্য দেশগুলিতেও আক্রমণ করবে। হাতামি আরও প্রতিশ্রুতি দেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেনাবাহিনী এবং আইআরজিসি পাশাপাশি থাকবে এবং হাতে হাত রেখে ইরানের গর্বিত পতাকার জন্য কাজ করবে। সামরিক উত্তেজনা সবসময় বিশ্বের ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আকাশসীমার অতন্ত্র প্রহরী, ইরানের দৃঢ় প্রতিজ্ঞা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 12 দিনের আগ্রাসনের পর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তিনি ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা সদর দফতর পরিদর্শন করেন এবং আগ্রাসনে নিহত, আহত ও যুদ্ধাহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিমান প্রতিরক্ষা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, ইরানের আকাশসীমার সুরক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের সক্ষমতা প্রমাণ করেছে এবং শত্রুদের যে কোনো ভুল হিসাবের জন্য অনুতপ্ত করবে। ভুল গণনার চরম মূল্য, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও ইরানের পাল্টা জবাব। গত 13 জুন ইসরায়েলের সুস্পষ্ট এবং বিনা প্ররোচনায় শুরু হওয়া আগ্রাসন ছিল এই উত্তেজনা বৃদ্ধির মূল কারণ। ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই অবৈধ আগ্রাসনে যোগ দেয় এবং ইরানের 3টি শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। ইরান এর জবাবে তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া দেখায়। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটিতেও আঘাত হানে। ইরানের এই প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলকে গত 24 জুন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করে। এই ঘটনা প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা শুধু কথার কথা নয়, বরং বাস্তবেও তারা যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। আকাশে আধিপত্য, ড্রোন ভূপাতিত করার কাহিনী। মুসাভি জোর দিয়ে বলেছেন, শত্রুপক্ষের বিপুল সংখ্যক বিমান ভূপাতিত করা কেবল ইরানের অপারেশনাল শক্তির প্রমাণ নয়, বরং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর দৃঢ়তা ও সাহসের বহিঃপ্রকাশ। সম্প্রতি ইরান একটি অত্যাধুনিক আমেরিকান নির্মিত ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে, যা তাদের সামরিক সক্ষমতার আরেকটি উদাহরণ। এই ধরনের ঘটনাগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং তাদের আধুনিক প্রযুক্তির মোকাবিলা করার ক্ষমতাকে স্পষ্ট করে তোলে। মুসাভির মতে, এই সক্ষমতা, দৃঢ়তা, প্রতিরোধ এবং সাহস আসে অটল বিশ্বাস, জাতীয় গর্ব, ইসলামী বিপ্লবের নেতার বিজ্ঞ ও অতুলনীয় নেতৃত্ব এবং ইরানি জনগণের ঐক্য ও অটল সমর্থন থেকে। তিনি সতর্ক করে বলেছেন, যদি শত্রু আবার আমাদের প্রিয় দেশে আক্রমণ করার সাহস করে, তবে আল্লাহর সাহায্যে তারা আগের চেয়েও কঠোর আঘাতের শিকার হবে এবং আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে। ভবিষ্যতের প্রস্তুতি, প্রযুক্তি দৌড়ে এগিয়ে থাকা। মুসাভি চলমান হুমকির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। তিনি প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত আধুনিকীকরণ, উদ্ভাবন, তৎপরতা এবং অভ্যন্তরীণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। এর অর্থ হল, ইরান কেবল বর্তমান হুমকির মোকাবিলায় প্রস্তুত নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখছে।